দেখছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার তার সাথে। এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই? তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। বিএফ বফ, জিএফ গফ, সেই সূত্র অনুসারে জামাই হলো জম আর বউ হলো বম। এটা হলো ইংলিশের কথা, কিন্তু দেশভেদে কি অবস্থা হয়? ধরুন অন্য দেশে আই লাভ ইউ, আর আমার দেশে আমি একটা কথা বলবো। অন্য দেশে চলো ডেটে যাই, আমার দেশে আমি যখন মায়ের সাথে ঘুরতে যাব তখন আমাকে দেখে নিও। আচ্ছা এবার বলুন, একটা ব্রাশ কতদিন ইউজ করা যায়? এটাও নির্ভর করছে আপনি কোন দেশে আছেন তার উপর। অন্য দেশে জাস্ট কয়েকদিন ইউজ করুন, এটা যদি সূর্যমুখীর মতো হতে যায় ফেলে দিন। আর আমার দেশে প্রথমে এটা আপনি দাঁত মাজার কাজে ব্যবহার করবেন, তারপর সেটা যখন সূর্যমুখীর মতো হয়ে যাবে তারপর এটা দিয়ে আপনি চিরুনি পরিষ্কার করবেন, তারপরে সব শেষে মানে এটা দিয়ে আপনি জুতা পরিষ্কারের কাজে ব্যবহার করবেন। সুতরাং চলতেই থাকবে। এ তো গেল ইংরেজির বাংলার পার্থক্য, তারপর অন্য দেশের সাথে আমাদের পার্থক্য। ঠিক তেমনিভাবে সিনেমা আর বাস্তব লাইফ এই দুটোর মধ্যেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেমন আপনি বাস্তব জীবনে কারোর সাথে ধাক্কা খেলে আপনার প্রেম হবে না, উল্টো গন্ডগোল মারামারি গালিগালাজ হয়ে যাবে। কিন্তু সিনেমায় ধাক্কা লাগলে ঠিক কিন্তু প্রেম হচ্ছে, বই তুলতে গিয়ে প্রেম হচ্ছে। এই বই কোথায় পাওয়া যায়? সেই বিশ্ববিদ্যালয় বা কোথায়? সিনেমায় আপনি একাই 100 জনকে একেবারে মেরে শেষ করে দিচ্ছেন। বাস্তব জীবনে নিজের বন্ধু বা একজনের সাথেই পেরে ওঠা খুব কঠিন হয়ে যায়। আপনি এইরকম একটা নায়িকাকে একেবারে কোলে নিয়ে মাথায় তুলে ফেলছেন। বাস্তব জীবনে নিচতলা থেকে আপনার 30 কেজির যে সিলিন্ডার সেটা তুলতে কঠিন হয়ে যাচ্ছে। সিনেমার সাথে বাস্তব জীবনের যে এই পার্থক্য, এটা কিন্তু চলমান। সিনেমায় কি হয়, যখন সম্পর্ক গড়ে ওঠে তখনই সিনেমাটা শেষ হয়, আর বাস্তব জীবনে যখন পরিণতিটা হয় তারপরেই অ্যাকচুয়ালি নাটক সিনেমা শুরু হয়ে যায়। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি জনপ্রিয় চিত্রনায়ক, হিটম্যান নায়ক জয় চৌধুরী। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। কেমন আছেন আপনি? ব্রাদার কেমন আছেন? আপনি যে এতটা লম্বা, এরকম আর কতজনকে ছোট করবেন? থ্যাংক ইউ। আপনার সঙ্গে অনেক জায়গায় দেখা হয়েছে, অন ক্যামেরায় এরকম একসাথে, খুবই ভালো লাগছে। আপনার লাইফ এখন কেমন চলছে? টক মিষ্টি নাকি ঝাল? টক মিষ্টি ঝাল এই তিনটাই আমার খুব পছন্দের। হ্যাঁ, তিনটা মিক্সড হয়ে আছে এখন। আচ্ছা, আপনি আপনার জীবনে কাজ চুজের ক্ষেত্রে, ক্যারিয়ারের চয়েসের ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে খুব বড় ধরনের মিস্টেক করেছেন, যেটা এখনো মনে হয় এইরকম একটা মিস্টেক করলাম লাইফে? আমি আমার ক্রিকেটটাকে আমি বেশি ফোকাস দেওয়া আমার লাইফে উচিত ছিল। আমি জেলার টিমের খেলেছি, আমরা ফার্স্ট ডিভিশন খেলেছি, বিকেএসপি দুবার ক্যাম্পিংয়ের আমি সুযোগ পেয়েছি। তো সব কিছু মিলে ক্রিকেটের প্রতি আমার একটা ভালোবাসা, ভালো লাগা কাজ করতো। সেই ট্র্যাকটা ছেড়ে দিয়ে আমি আবার যখন স্টাডি করতে দেশের বাইরে চলে যাই, তখন আমার বড় একটা গ্যাপ চলে যায়। তা আমার তখন মনে হয় যে না, আমি যদি ওটা কন্টিনিউ করতাম হয়তো বা ভালো কিছু করতে পারতাম আর কি। আমার ক্ষেত্রে একটু ভিন্নতা ছিল, বিকজ আমাকে মনোয়ার হোসেন দীপজল সাহেব ফিল্মে নিয়ে আসছেন এবং আমার পিছনে বেশ টাকা ইনভেস্ট করেছিল ড্যান্স, ফাইট আর অ্যাক্টিং শেখার জন্য। ফুলবাড়িতে 1 বছর রেখে আমাকে গ্রুমিং করিয়ে দেন প্রথম ছবি আমাকে আনলো হচ্ছে দীপজল সাহেবের এক জবান। এফআই মানিক স্যার ছিলেন ওটা ডিরেক্টর। বাট অ্যাকচুয়ালি কি, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমি যেটা দেখেছি, কারণ মান্না ভাই সবসময় বলেছে ইন্ডাস্ট্রি কেউ আপন না, আর আপনাকে 100% চামচামি করতে হবে। আমার কাছে এটা মনে হয়েছে ইন্ডাস্ট্রি। লাস্ট হচ্ছে 15 মুভিজ শেষ রিলিজের, আমি এ পর্যন্ত আমার কোনো ডিরেক্টর বা প্রডিউসারকে আমি রিকোয়েস্ট করে বা আমি ওইভাবে বলি না। আমাকে যদি মনে হয় যে না এই গল্পের জন্য আমাকে দরকার, আমি যতটুকু আমাকে দরকার তার আমি আমার শেষটা দিয়ে ট্রাই করেছি। আমি সবসময় চিন্তা করি যে একটা ছবি আমি শুরু করেছি, এই ছবিটা আমার লাইফের শেষ ছবি। সো এই ছবিটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমার জীবনটা বাদে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বেস্টটা দেওয়ার জন্য, আউটপুট। সো আমার ডিরেক্টর প্রডিউসাররা জানে যে যদি জয়কে না হয় এই কাজের জন্য জয় চেষ্টা করবে। আপনি কি পার্থক্য রিয়েল লাইফে ফিল করেন যে সিনেমার বাস্তব জীবনে? সিনেমাটা তো টোটালি তৈরি করতে হয়, বাস্তবটা তো টোটালটাই তৈরি করা আছে আপনার লাইফে। আল্লাহ পাক জানে যে আপনার লাইফে কখন কোন ঘটনা ঘটতে যাচ্ছে।
সেটার জন্য আপনার কোনো প্রিপারেশন থাকে না। কিন্তু আপনি যখন ক্যামেরার সামনে যখন আপনি অ্যাক্টিং করেন তখন কিন্তু আপনার স্ক্রিপ্ট নিয়ে আপনার অনেক প্রিপারেশন থাকে। প্রপোজালটা কিভাবে করবেন, একটু আগে বললেন ধাক্কাটা কিভাবে খাবেন, পড়ার পরে বইটা উঠায় কিভাবে লুকটা দিবেন। আসলে সিরিয়াসলি সত্যি সত্যি যখন এটা হয় না, এটা তখন আর প্রিপারেশনের ভিতর থাকে না। এখন গড গিফটেড যেটা মনে হয় বা আল্লাহ চাইলে দুজনে মিলনও করাই দিতে পারে। আমি এরকম দেখেছি যে প্রথম দেখাতে চোখের উপরেই প্রেম হয়ে গেছে, এটা বাস্তবে হয়। বাস্তবে হ্যাঁ হ্যাঁ। ঘরের মানুষকে খুশি করতে আপনার কি কি জলাঞ্জলি দিতে হয়, কি কি করতে হয়? অ্যাকচুয়ালি আমার ওরকম জলাঞ্জলি কিছু দিতে হয় না, আমার একটু টাইমটা মেনটেন করতে হয়। বিকজ কাজে আউটডোরে থাকলে তো অবভিয়াসলি ফ্যামিলি, যেহেতু আমরা সবাই আস্তে আস্তে এটা সহ্য করে নেই, সেক্ষেত্রে যখন আমি ঢাকাতে থাকি বা বাসাতে থাকি তখন আমার একটা আলাদা সার্কেল আছে, তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে হয়। তো আমি আউটডোরে গেলে দেখা গেছে 15 দিন 10 দিনের জন্য আউটডোর। এখন তো আসলে ওইভাবে আগের মতো আউটডোর হচ্ছে না, এখন একটু কমই হচ্ছে। সেক্ষেত্রে আমার বাসাতে একটু কম সময় দেওয়া পড়ে, ঢাকাতে থাকা পড়ে বা বাসাতে কম সময় দেওয়া পড়ে। এই জিনিসটা আমার ফ্যামিলি। কোন নায়িকার সঙ্গে আপনার শুটিং শুনলে বাসায় টেনশন শুরু হয়? সত্যি স্বীকার করতে হবে এরকম কোনো এরকম, বিকজ আমি হচ্ছে একাধারে আমি আর্টিস্ট, আর আমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আর্টিস্টের পরও হচ্ছে আমি অ্যাসোসিয়েশনের লিডার। আমি অর্গানাইজ সেক্রেটারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। তা সেক্ষেত্রে আমার ওয়াইফ বলেন, আমার পরিবার বলেন, আমি আজকে 8 বছর ধরে আমার হিরোইন বাদ দিয়েও আমার অনেক হিরোইন আছে যাদের সাথে কাজ হয়নি, কিন্তু তাদের খোঁজ খবর আমার রাখতে হয়, তাদের ভালো মন্দ দিক আমার দেখতে হয়। সেটা আমার ফ্যামিলি অভ্যস্ত হয়ে গেছে। রাত 12টা হোক 1টাই হোক, আমার কোনো হিরোইন আমাকে ফোন করলে অ্যাকচুয়ালি তার কোনো না কোনো কাজের জন্য বা তার কোনো হেল্পের জন্যই ফোন করেছে। তো সেক্ষেত্রে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক। কোনো নায়িকার সঙ্গে কাজ করতে গেলে আমার ফ্যামিলি টেনশনে থাকবে এরকম কোনো নায়িকা, সবাই আমার ফ্রেন্ডের মতো অ্যাকচুয়ালি। তো ভাইয়া সামনে আপনার অনেকগুলো 15টা অলরেডি রিলিজ, আরও 7টা কাজ আসতে চলেছে। সবার আগে কোন সিনেমাটা বা কোন কাজটা আমরা দেখতে চলেছি সেটা নিয়ে যদি একটু ছোট করে বলেন। সামনের মাসে 5 তারিখে আমার নতুন একটা ছবি রিলিজ হচ্ছে। নতুন ছবি না, মানে নতুন ছবি রিলিজ হচ্ছে, অনেক পুরাতন ছবি, ছবিটার নাম হচ্ছে আমার শেষ কথা। অপেক্ষায় থাকলাম যখন রিলিজ হোক, আমরা তো হলে গিয়ে অবশ্যই দেখবো এবং দর্শকদেরও তাই অনুরোধ করবো। এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, এক কথায় উত্তর দেবেন একবারে। একটা সুন্দরী মেয়ের ফেক আইডি তৈরি করলে এলাকার বড় ভাইদের সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, তারা আসলে কি? হ্যাঁ, আপনার সম্পর্কে আইডিয়া পেতে হলে কার কাছে খোঁজ নিতে পারবো আমরা? একটু অপশন দিচ্ছি, সাংবাদিক, তার কাছের বন্ধু, তার সাথে কাজ করেছে যে হিরোইন সেই জানে, অথবা তার ঘরের মানুষ। 4 জনই জানে। নায়ক যদি হিরোইনকে ফুল দেয় সেটা হচ্ছে রোমান্টিক সিন, হিরোইন হাতে যদি নায়ক মার খায় কমেডি সিন। কিন্তু এই তোমার সাথে একটু আলাদা কথা বলি, এইটা কখন হয়? এটা তো হিরোইনের সঙ্গে তো খুবই কম হয়। এটা হলো অফ ক্যামেরা সিন। এটা অফ ক্যামেরা সিন। এটা অফ ক্যামেরা সিন, কিন্তু হিরোইনের সঙ্গে অনেকেরই হয়। কিন্তু আচ্ছা, হ্যাঁ, ডিরেক্টর হয়, প্রোডিউসারের হয়, নায়কের হয়, ভিলেনেরও হয়, হতেই পারে। দাদার মৃত্যুর কথা বলে আমি 10 দিন স্কুল থেকে ছুটি নিয়েছি। ছুটি শেষ করে যেই আমি যাব স্কুলে, ওই দিন সত্যি সত্যি দাদা মারা গেছে। এবার আমি কি বলে ছুটি নেব? অন্য কেউ মারা গেছে সেটা বলতে হবে। দাদির কথা বলতে পারি। ওকে, এই প্রশ্নটা এই কারণে করলাম যে আপনি ধরেন শুটিং এর ডেট আপনি নিয়ে ফেলেছেন, কিন্তু অন্য একটা শুটিং এর ঢুকে গেছে আরো বিগ বাজেট, এবং ওইটা আপনার খুব শর্টে শেষ হবে, পেমেন্ট বেশি। এক্ষেত্রে আপনি কি অজুহাত তৈরি করেন? অ্যাকচুয়ালি আমি কোনো অজুহাত তৈরি করি না। যেটা আগে ডেট ওটাই আগে ডেট। শিওর 100%। আমি কখনো আমার এটা, কারণ ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা, আপনি কিচ্ছু না মনে করেন, আপনি শুটিং তো অনেক দূরের কথা, আপনি কোথাও কারোর সাথে ঘুরতে গেছেন কোথাও, ওটাও ইন্ডাস্ট্রির মানুষ জেনে যাবে। আচ্ছা, ওকে। বইয়ের ভাই যেটা নিজের ভাই সেটা হচ্ছে আপনার শালা, আর বইয়ের যে দুঃসম্পর্কের ভাই সেটা আপনার কি? এটা হচ্ছে দুঃশালা। আচ্ছা, আপনি একবার স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাকে মিষ্টি খাওয়াবো। যদিও নায়ক মিষ্টি খায় না, তাই তো চিনি ছাড়া চা। আজকের প্রোগ্রামে টক মিষ্টি খেতে চাই, টকবক হয়েছে, এবার মিষ্টি হবে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নায়ককে মিষ্টি খাওয়াবো, সেই সাথে আপনাদেরকেও। ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি আমাদের প্রিয় নায়ক জয় চৌধুরী। যেহেতু আমাদের অতিথি একবারে স্পষ্টবাদী, তাকে আমরা সবার সামনে প্রকাশ্যে আমাদের খুব ডেলিশিয়াস মিষ্টি খাওয়াবো। আসছে মিষ্টি নিয়ে মিস মিষ্টি সাবিকুন নাহার, মুন্না। প্লিজ ওয়েলকাম মুন্না। হ্যালো। হ্যালো।
প্লিজ মুন্না। আজকে একটু গুলবাহার সেজে আসছি। কেন? স্টেজে নায়ক আছে না? ও আচ্ছা, গুলবাহার। ইমপ্রেস যদি করা যায় কোনো ভাবে, এজন্য একটু গুলবাহার লুক নিয়ে আসলাম। সিনেমা তো আমরা সবাই দেখি, আপনি নিজে সিনেমা করেন, তো রনি ভাই সিনেমাতে কি হয়, মানুষ প্রেমে পড়লে দিওয়ানা হয়, আর এদিকে আমার বয়ফ্রেন্ড আমার প্রেমে পড়ে তোতলা হয়ে গেছে, ফোন করলেই খালি কয় ওলে আমার বাবুলে তুমি কেমন আতলে, ব্রেকআপ করে দিছি। সিনেমা যাদের মাথায় ঘোরে তাদের কিন্তু আসলে অন্য কোনো দিক ভালো লাগে না। তো আমার ছোট মামা সে একবার চিন্তা করলো যে সে সিনেমা করবে, যেভাবেই হোক সিনেমায় তার ঢুকতেই হবে। কেমন কেমন করে যেন কোথায় গিয়ে একটা মানে নাম না জানা এক পরিচালককে ম্যানেজও করে ফেললো যে বাপের জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে সে সিনেমা করবে, এবং কেমন করে যেন তার একটা সিনেমা আসবে করলো। তো কেউ একজন আমার মামাকে দেখে বলেছিল যে তুমি যখন হাসো তোমাকে অনেক সুন্দর লাগে। তারপরে আমার মামার ওই সিনেমাটার করা হলো না, কারণ প্রথম সিন ছিল দুঃখের, আমার মামা এসে এসে দুঃখের সিন করছে। তো মামার এই যে সিনেমা পাগলামিটা, এই সিনেমা পাগলামিটা মামি কোনোভাবেই নিতে পারে না। তার কথা হলো যে তোমার জীবনের নায়িকা তো অলরেডি চলে আসছে, তোমার এখন আবার এক্সট্রা করে সিনেমাতে নায়িকাদের সাথে কেন গিয়ে নাচানাচি করতে হবে। সেই কথা। তো এই যেই কথা সেই কাজ, মামা তো ছাড়বে না, মামা আবারও কোনো একটা লাইন খুঁজতেছে, তো মামি মামাকে ঘর থেকে তাড়াই দিছে। আচ্ছা, তো পরের দিন মামা কোনো এক জায়গা থেকে একটা ছাগল নিয়ে বাড়িতে ঢুকতেছে, তো মামি মামাকে আর ছাগলকে দেখে বলতেছে এই বদমাসটারে লইয়া আবার আইছো। এটা শুনে মামা বলতেছে এইটা বদমাস নেই, এটা একটা ছাগল। মুই তোমারে জিগাই নাই, মুই ওই ছাগলটারে জিগাইছি এই বদমাসটারে লইয়া আবার আইছো। তো মামা তো বউকে নিয়ে খুব ডিস্টার্বড যে না তার সিনেমা আর হইলই না, হচ্ছেই না। তো এক নদীর পাড়ে গিয়ে বসে আছে, তো তার আরেক বন্ধু আসছে, এসে বলতেছে কিরে তোর এরকম ডিস্টার্ব লাগতেছে কেন? কার কইস না মোর মাথায় বিষ। কয় শোন মাথায় এরকম বিষ উঠলে বললো কথা কইতে হয়। কি আরে বোর জ্বালাই তোমার মাথায় বিষ, আবার বললো কি কথা কমু? না কথায় আছে না বিষে বিষক্ষয়। আমার এই মামা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো আমি মামাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি, আমার আবার সিনেমা দেখার খুব শখ, আমি আমার দুলাভাইকে নিয়ে সিনেমা দেখতে যাই, মামাকে নিয়ে সিনেমা দেখতে যাই। তো মামাকে নিয়ে সিনেমা দেখে বের হয়েছি, খাবো ক্ষুধা লাগছে, ফুড করে যেয়ে দেখি প্রত্যেকটা টেবিল বুকড এবং সবগুলো কাপড় বসা, মানে জোড়ায় জোড়ায় বসে আছে। তো মামাকে বললাম মামা আজকে মনে হয় আর এখানে খাওয়াইবে না, ল বাড়ি যাই দেখি নানি কি রান্না বান্না হচ্ছে এই খামু আনে। আমার কয় তুই খারা দেখ। মামা দেখলাম ফোন থেকে পকেট থেকে ফোনটা বের করলো, কাউকে কল টল কিছুই দিল না, কানের কাছে ফোনটা ধরে বললো এ তোর গার্লফ্রেন্ডে দেখি এখানে বইয়ে একজনের লগে কি জানি খাইতে আছে। ব্যাস সাথে সাথে 4টা টেবিল ফাঁকা হয়ে গেল। আচ্ছা ভাই, সিনেমা দেখার কথা বলছিলাম, আপনার লাইফে প্রথম সিনেমা দেখা কোনটা? প্রথম হাই স্কুলের প্রথম দিন সুপারম্যান ছবি দেখা। আমার মামা কিন্তু অনেক বুদ্ধিমান ভাই, আপনি কি মানি ব্যাগে ভাবির ছবি রাখেন? আপনি রাখেন না, আপনার আজকে থেকে রাখবেন, কারণ আমার মামাকে আমি দেখেছি খুব বড় বড় সমস্যাও সে সমাধান করে ফেলে। তো একদিন আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা তুমি কোনো সমস্যাতেই প্যানিক ঠাও না, মানি ব্যাগটা বের করো এবং তারপরে দেখে তুমি কেমনে কেমনে জানি প্রবলেম সলভ করে ফেলো। তো মামা বলছে হন দাদা মুই মানি ব্যাগে তোর মামির ছবি রাখি, যখনই দেখি যে কোনো একটা বড় সমস্যা আইয়ে পড়ছে মানি ব্যাগটা বাইর হরি, তোর মামির ছবিটা দেখি আর মনে মনে কই এই সমস্যায় যখন মুই ম্যানেজ করে হালাইছি যে কোনো সমস্যায় মুই ম্যানেজ করে হালাম। এই যে সিনেমা শুধু যে আমরা সাধারণ সুশীল পাবলিক দেখি তা না, চোরেরাও দেখে। তো এক চোর সে বাংলা সিনেমার প্রচণ্ড ভক্ত, নায়ক যা যা করে সে তার লাইফে তাইতেই করে। চুরি করতে গেছে, দরজা খুলেই ঢুকেছে, সব কিছু প্যাকেট করেছে, এর মধ্যে বাড়ির লোকজন জেগে গেছে। তো তার অ্যাসিস্ট্যান্ট বলতেছে ওস্তাদ এখন পালান লাগবে, নাইলে কিন্তু কেনু খামু। আনকা কি খারা জানলাটা খোল। ওস্তাদ দরজা তো খোলা, মোরা জালনাই দিয়ে কেন পালামু? তুই সিনেমায় দেখো নাই যে সবসময় নায়ক জালনাই দিয়ে পালায়? ওস্তাদ এটা 13 তলা। তো নতুন বিয়ে হয়েছে দম্পতি, তো তারা চিন্তা করছে বাসায় বসে তো আসলে তাদের ওই যে কাছে আসা কথা বলা হচ্ছে না, তো চলো সিনেমা দেখতে যাই। আমার মনে হয় শুধু দম্পতি না, প্রেমিক প্রেমিকার জন্য সিনেমা হলটা বেশ পপুলার। তো নতুন দম্পতি সিনেমা দেখছে, স্ক্রিনে সিনেমা চলছে, কিন্তু তারা তাদের গল্প নিয়েই মুশগুল, পুটুর 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 পুটুর। তো পিছন থেকে এক লোক বলে উঠলো এই ভাই এত কথা কন কিছুই তো বুঝি না। পাশ থেকে লোকটা এবার চেতে গেছে, হ্যাঁ স্বামী স্ত্রীর কথা কই তুমি কি বুঝবা? ওকে, আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় রনি ভাই যে একটা মাছ কেন কথা বলে না, মাছ কেন কথা বলে না, মাছ কেন মানে কেন কথা বলে না? দরকার নাই তো, আসলে তো দরকার নাই, কিন্তু আমাদের স্কুলের টিচার সে সবসময় এরকম উদ্ভট প্রশ্ন করতো। তো আমরা যখন ছোট ছিলাম একজনকে প্রশ্ন করেছে এই আকাশ তুমি দাঁড়াও বলো যে মাছ কেন কথা বলে না। আকাশ হলো তেরা, সে বলছে স্যার আপনারা যদি একটা পানি ভর্তি বালতির মধ্যে সুবাই ধরতাম আপনি কথা বলতে পারতেন?
ওকে ভাইয়া মিষ্টি ভালো লেগেছে আপনার? হ্যাঁ মিষ্টি Okay, মিষ্টি তো ভালো লেগেছে, সিনেমা নিয়ে অনেক কিছু অভিজ্ঞতা। যেহেতু মাগুরা বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি খুলনা। খুলনা না, কথা তো বললে না, বরিশাল। বরিশাল তো আমার নানা বাড়ি, কিন্তু আচ্ছা। আমার বাবার বাড়ি হলো আচ্ছা, খুলনা। তো এই দুলা ভাইকে অবশ্যই একটা হয়ে যাক, হ্যাঁ, হ্যাঁ, please। সিনেমা নিয়ে হয়ে যাক, বলো। দুলা ভাই আহা। ও আমার দুলা ভাই, আহা। দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না তুমি আমি সিনেমা দেখতে যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে থ্যাংক ইউ চাই। সো মাচ, থ্যাংক ইউ। ওকে প্রিয় দর্শক, এই মিষ্টি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, চেটেপুটে খেয়েছেন। মিষ্টির পর ঝাল খাওয়াবো আমাদের অতিথিকে, দেখতে হলে অপেক্ষা করুন, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, আপনারা দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি আমাদের প্রিয় নায়ক জয় চৌধুরী। তো ভাই আপনি আসবেন, এটা আমরা প্রচার করায় অনেক প্রশ্ন এসছে, আপনার ফ্যান্স, এই প্রোগ্রামের রেগুলার দর্শকরা তারা প্রশ্ন করেছে, কিছু প্রশ্ন আপনার জন্য। যাত্রাবাড়ি ঢাকা থেকে কমল হাসান বলেছেন, আমরা পার্শ্ববর্তী দেশের অনেক নায়ককে দেখেছি ছোট পর্দায় কাজ করতে করতে একসময় বড় পর্দায় গিয়ে স্থায়ী হয়েছেন, তারা আর ছোট পর্দায় ব্যাক করেনি। আমাদের দেশে বড় পর্দায় যারা কাজ করে, কাজ কমে গেলে বা একটা সময় তারা অনেক বড় অভিনেতাকেও দেখেছি আবার ছোট পর্দায় কাজ করেন। তো একই মানুষকে আমরা যখন ছোট পর্দায় অ্যাভেলেবেল পাচ্ছি, তাহলে আমি বড় পর্দায় কেন যাব? কেন অবভিয়াসলি কেন যাবেন বড় পর্দায়? তারা আপনি যেহেতু ড্রয়িং রুমে বসেই আপনি কফি খেতে খেতে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আমার জন্য 100 টাকা খরচ করে, এরপর আপনার গাড়ির তেল খরচ করে, আপনার পপকর্ন নিয়ে এখানে প্রায় 1-1.5 হাজার টাকার একটা খরচ আছে, এটা খরচ করে এই লাইনে দাঁড়িয়ে আপনি হলে গিয়ে কেন দেখবেন? এটা ভালো একটা কোশ্চেন। এবং এটা হচ্ছে মনোহর হোসেন দীপজল সাহেবের কাছ থেকে আমি এই জিনিসটা জেনেছি, যে মানুষটা তোকে, তুই অনেক বড় কিছু না, কিন্তু তোকে হলের টিকিট কেটে যদি 5 জন মানুষও যায়, ওই 5 জনই তোর জন্য লাইফের বেস্ট পারসন। কিন্তু তোকে যদি ড্রয়িং রুমে বসে যদি 2000 মানুষও যদি তোকে টিভিতে দেখে, তাহলে তোর জন্য এই বড় পর্দা বা হিরোইজমের এই জায়গাটা থাকলো না কিছু। উনি একটু সম্পূরক প্রশ্ন জুড়ে দিয়েছেন যে যারা সিনেমায় কাজ পাচ্ছেন না বা সিনিয়র হয়ে গেছেন, তারা অ্যাকচুয়ালি আসলে এখন কি করবে? অ্যাক্টিংটা মেইন ফোকাস করা উচিত। তারা যে কোনো প্ল্যাটফর্মে তারা চাইলে কাজ করতে পারে, বিকজ এটাই তো তার পেশা, এটাই তার নেশা। সেক্ষেত্রে পেশা আর নেশা দুইটাকে সুন্দরভাবে মার্জ করে এখন যে কোনো প্ল্যাটফর্মে তারা চাইলে কাজ করবে, এটাই তো বাস্তব কথা। চেলাপাড়া বগুড়া সদর থেকে অপু আলী খান উনি প্রশ্ন করেছেন, সম্প্রতি আপনি একটি অনুষ্ঠানে বলেছেন যে রণবীরের সঙ্গে আপনার মিল খুঁজে পায় দর্শকরা। দর্শকরা খুঁজে পায়, আমি কিন্তু বলি না, আমি খুঁজে পাই। আচ্ছা, নাম্বার 1 সেটা হচ্ছে, রনি ভাই আপনাকে যে কোনো মানুষের সঙ্গে মিল খুঁজে পেতেই পারে, যে কোনো আর্টিস্টের সঙ্গে মিলে। আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে আমির খানে কোনো না কোনো সাইড থেকে আপনার সঙ্গে ফেসের সঙ্গে যাচ্ছে, আমার মনে হচ্ছে। এটা দর্শক বলতেই পারে, এটা দর্শকরা ভালো লাগে থেকে বলে। আমি সালমান শাহ ভাই হচ্ছে আমার আইডল, আমি তার সমস্ত ছবি দেখি, সবসময় ফ্রি টাইমে তার কান্নাটা দেখি, তার হাসিটা দেখি, তার অ্যাক্টিংটা দেখি, তার কমেডিটা দেখি, সেম শাহরুখ খানেরটাও দেখি, রামচরণেরটা দেখি। তাহলে আমার এই 3 জন ফেভারিট হিরোর নাম না বলে দর্শক কেন বলবে রণবীর কাপুর? নিশ্চয় তার কাছে না কোনো দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে, বা তার কাছে মনে হয়েছে যে রণবীর কাপুরের এই সিনটার সঙ্গে বা রণবীর কাপুরের এই হাসিটার সঙ্গে বা তার কমেডির সঙ্গে জয় চৌধুরী এটা মিল পাচ্ছে। বরিশাল সদর থেকে মাকসুদুল হক ইমু প্রশ্ন করেছেন, ঘোড়ার রেসে যখন কোনো একটি ঘোড়া অনেক দূর সামনে এগিয়ে যায়, তখন অন্যান্য ঘোড়াগুলো বা যারা রেস করে সেই মানুষগুলো মানসিকভাবে একটু হতাশায় ভোগে, কিন্তু পাশাপাশি যখন একসাথে সবাই এগিয়ে যায়, সবাই তাদের লক্ষ্য পূরণ করতে পারে। সিনেমার ক্ষেত্রে কোনো একজন যখন অনেকটা দূর এগিয়ে থাকে, সেক্ষেত্রে অন্যান্য শিল্পীদের, অন্যান্য হিরোদের এটা মানসিক অবস্থা কি হয়? আপনি শিল্পী সমিতিতে আছেন, আপনি যদি বলেন। আমি আজ শিল্পী সমিতির লিডার হিসাবে বলছি না, আমি আজ আর্টিস্ট হিসাবে বলছি। উনি মেন করেছে সাকিব ভাই অনেক দূর এগিয়ে গেছে, যার জন্য অন্যান্য আর্টিস্টদেরকে অনেক সময় মেন্টালি অনেক মানে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা দুশ্চিন্তায় পড়ছে, তারা কেন আগাচ্ছে না। আমার স্বপ্ন তুমি চলচ্চিত্র, হাসিবুল ইসলাম মিজান স্যারের ছবিটাতে সাকিব ভাই ছিলেন, ফেরদাউস ভাই ছিলেন, শাবনুর আপু ছিলেন। ছবিটা দেখার পর আমার মনে হয়েছে যে বাংলা ছবি করা যেতে পারে। আচ্ছা, মানে উনি আমার এত পছন্দের একজন জায়গায় তৈরি করেছিলেন যে বাংলা ছবিটাকে আমি ভালোবাসা রূপান্তরিত হয়েছিল শুধু একমাত্র সাকিব ভাইয়ের জন্য। সাকিব ভাই আজকে এখানে আসার পিছনে তার 300 ছবি প্লাস হয়ে গেছে।
তার ক্যারিয়ারের বয়স যেটা, সে বয়সটা কিন্তু এখনকার জামানাতে যে এখনকার জেনারেশন যে হিরোরা কাজ করছে, আমার ব্যাচে যে হিরোরা কাজ করছে, তারা স্বপ্নও দেখতে পারবে না এটা। তা সেক্ষেত্রে আমি আরেকজনকে নিয়ে হতাশা কেন গ্রহণ করব, বা আমার ব্যাচে যারা আছে তারাই কেন গ্রহণ করবে? সাকিব ভাই আজকে এখানে আসতে তার অনেক তালখড়ি মানে পুড়িয়ে এখানে আসতে হয়েছে। তা আমরা এক লাফে যদি সাকিব ভাইয়ের উপরে চলে যেতে চাই, এটা আসলেও কখনো সম্ভব না। শমশেরনগর খুলনা থেকে অনামিকা সে প্রশ্ন করেছেন যে আমরা পাশের দেশে দেখেছি সালমান খান অনেক নতুন নতুন নায়িকাকে সুযোগ দিয়েছে, তো আপনি একজন নায়ক, আপনারও কিন্তু দায়িত্ব আছে নতুন নতুন নায়িকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা। আমার বাড়ি খুলনা থেকে অনেক নায়িকা এসছে এবং আমিও আমার যোগ্যতা জানিয়ে দিই, আমি 5 ফিট 8, দেখতে যথেষ্ট সুন্দরী। সুযোগটা কিভাবে পাবো, কিভাবে কাজে লাগাবো? যাই হোক, আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, ওনার খুলনার 2টা হিরোইন ছিল যাদের প্রথম সিনেমায় আমার সঙ্গে। একটা হচ্ছে সুপার হিরোইনের মিমো, আচ্ছা, আরেকটা হচ্ছে মিষ্টি জান্নাত। আচ্ছা, তাদের দুজনেরই প্রথম ছবি আমার সঙ্গে। এরপর আরও অনেক হিরোইন আছে যাদের প্রথম ছবি আমার সঙ্গে ছিল। আর এখন ইন্ডাস্ট্রির অবস্থা তো ভালো না, এখন অনেক ছবি যদি হতো তাহলে হয়তোবা অনেক নতুন হিরোইনদেরকে আমরা চাইলেও রিকমেন্ড করতে পারতাম হিরোরা, যেহেতু এখন ছবির সংখ্যা হয় খুব কম। আর আমার লাস্ট মুভিগুলো তো অপুর সঙ্গেই গেল, আমি আর অপুর ছিলাম লাস্ট মুভিগুলোর, অপুর লাস্ট ডুয়েল সবগুলো আমার সঙ্গে। এরপরে আঁচলের সঙ্গে বেশ কয়েকটা মুভি, তাছাড়া অন্যান্য আর্টিস্ট যারা আছেন, যারা কাজ করছে এখন রেগুলার। এখন আসলে হিরোদের চুজের জায়গাটা খুব কম থাকে, ডিরেক্টর প্রডিউসারে চুজ করে দেয় কোন ছবি কোন হিরোইন হবে। তা সেক্ষেত্রে নতুন হিরোইনদেরকে আসার জন্য ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে, আশা করছি ভালো প্রযোজক আসছে, ওনারা আরও ভালো ভালো ছবি বানাবে। তখন চাইলেই একজন হিরোইনকে রিকমেন্ড করতে পারে। আপনি ট্রাই করে যান, আপনি নাচ, অ্যাক্টিং, বিশেষ করে এই 2টা জিনিস রেগুলার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কোনো না কোনো ওয়ে দিয়ে আমার মাধ্যমে হোক বা অন্য কোনো হিরোর মাধ্যমে হোক বা অন্য কোনো ডিরেক্টরের মাধ্যমে হোক, ইনশাল্লাহ যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনি চলচ্চিত্রে আসবেন। তো ভাইয়া, আপনি এসছেন, আপনার ভক্তরা এবং চকমিষ্টি ঝালের যারা রেগুলার দর্শক তারা আজকে অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা, এই যে চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রি, এই 4 দেওয়ালটার মাধ্যমে অনেকে জানে যে ইন্ডাস্ট্রি মানেই এফডিসি 4 দেওয়ালের এই ভিতরে যে মানুষগুলা, শুধু তাদেরই দায়িত্ব না এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার। এটা আমাদের দেশের সম্পদ, এটা আপনার সম্পদ। সো আপনারা যত বাংলা ছবি দেখবেন, যত হলে গিয়ে ছবি দেখবেন, তত দ্রুতই আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং আমাদের ইন্ডাস্ট্রিটা আরও ভালো পজিশনে যাবে। সো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় বাংলা ছবি দেখবেন, আপনার পাশের হলে গিয়ে বাংলা ছবি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এবং আপনার শেষ কথাগুলোর সূত্র ধরে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধুমাত্র পড়াশোনায় আপনার সন্তান এগিয়ে যাবে তা না, বিশ্বের সঙ্গে পড়াশোনা দিয়ে ফাইট করবে, তথ্য প্রযুক্তি দিয়ে ফাইট করবে, সেই সাথে শিল্প সংস্কৃতি দিয়েও এগিয়ে যাবে আমার বাংলাদেশ, সেটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।